মিশিগান ড্রাইভার্স ম্যানুয়ালের জগতে স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু শুধু একটা নিয়মের বই না, বরং মিশিগানের রাস্তায় যদি নিরাপদে চলতে চান তবে এটা আপনার অপরিহার্য একটা গাইড বলা চলে। একদম। আজ আমরা এর কিছু খুব জরুরি বিষয় আর কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে কথা বলবো। এগুলো প্রত্যেক চালকেরই মাথায় রাখা দরকার। আসলে গাড়ি চালানো তো কোনো অধিকার নয়, তাই না? এটা একটা সুবিধা, আর তার সাথে আসে অনেক দায়িত্ব। ঠিক বলেছেন। এই ম্যানুয়ালটা দেখুন, নতুন চালকদের জন্য যেমন কাজের, তেমনি যারা অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছেন তাদেরও অনেক কিছু মনে করিয়ে দেয়। আজ আমরা এর ভেতরে একটু ডুব দেব। দেখব লাইসেন্স পেতে কি লাগে, ট্রাফিক আইন কি বলে, রাস্তার নিরাপত্তা, আর ধরুন এমার্জেন্সিতে পড়লে কি করণীয়। হ্যাঁ, মূল লক্ষ্যটা হলো এই বিশাল তথ্য থেকে কাজের জিনিসগুলো বের করে আনা। ঠিক। তো শুরু করা যাক লাইসেন্সিং দিয়ে। হ্যাঁ, সেটাই ভালো। মিশিগানের লাইসেন্স পেতে গেলে তো কিছু শর্ত মানতেই হয়। বিশেষ করে যাদের বয়স 18-র কম, তাদের জন্য তো এই গ্র্যাজুয়েটেড ড্রাইভার লাইসেন্সিং বা জিডিএল সিস্টেমটা আছে। একদম এটা অনেকটা ধাপে ধাপে এগোনোর মতো, তাই না? ঠিক। জিডিএল এর 3টে ধাপ আছে, লেভেল 1, লেভেল 2 আর লেভেল 3, চালকদের ধীরে ধীরে তৈরি করার জন্য। প্রত্যেকটা ধাপেই কিছু না কিছু বিধিনিষেধ থাকে। এতে তরুণ চালকদের ঝুঁকিটা কমে। যেমন লেভেল 1-এ কী রকম? লেভেল 1-এ লাইসেন্স যদি থাকে তাহলে একা চালানো যাবে না, সাথে একজন লাইসেন্সপ্রাপ্ত অভিভাবক, বাবা মা বা আইনি অভিভাবক, অথবা তাদের ঠিক করে দেওয়া অন্তত 21 বছর বয়সী কেউ থাকতে হবে। উদ্দেশ্যটা পরিষ্কার, একেবারে শুরুতে যাতে সবচেয়ে নিরাপদ পরিবেশে গাড়ি চালানো শিখতে পারে। বোঝা গেল। তার একা চালানোর জন্য পরের ধাপে যেতে হবে। লেভেল 2-তে কী ধরনের বাধা থাকে? লেভেল 1 শেষ পরি কিছু শর্ত পূরণ হলে তখন আসে লেভেল 2। এখানেও কিছু নিয়ম আছে। যেমন ধরুন, সাধারণত রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত একা চালানো যায় না, যদি না সাথে অভিভাবক থাকেন, বা ধরুন কাজ বা স্কুল থেকে ফেরার ব্যাপার থাকে। আচ্ছা। আর সাথে যদি পরিবারের বাইরের কেউ থাকে, তবে 21 বছরের কম বয়সী একজন যাত্রীর বেশি নেওয়া যায় না। এই নিয়মগুলো আসলে কি করে? তরুণ চালকদের বেশি ঝুঁকি এড়িয়ে ধীরে ধীরে অভিজ্ঞতা জমাতে সাহায্য করে। কম ঝুঁকিতে বেশি প্র্যাকটিস, আর বেশি ঝুঁকিতে একটু নিয়ন্ত্রিত চলাচল। আর এর সাথেই তো আসে কেলসিজ লয়ের কথা। এটা তো বিশেষভাবে এই জিডিএল চালকদের জন্যই, তাই না? হ্যাঁ, ঠিক। কেলসিজ ল অনুযায়ী জিডিএল প্রোগ্রামের লেভেল 1 বা 2 লাইসেন্স যাদের আছে, তাদের জন্য গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা একদম মানা। শুধু 911 বা জরুরি নম্বরে কল করা ছাড়া। নিয়ম ভাঙলে জরিমানাও হতে পারে। ওহ। এটা আসলে মনে করিয়ে দেয় নতুন চালকদের মনোযোগটা রাস্তায় থাকাটা যে কতটা জরুরি। আর একটা মজার তথ্য দিই, জানেন, মিশিগান কিন্তু 1955 সালে আমেরিকার প্রথম রাজ্য ছিল যারা 18 বছরের কম বয়সীদের জন্য ড্রাইভার এডুকেশন বাধ্যতামূলক করে। বলেন কি? 1955 সালে? হ্যাঁ, ওরা নিরাপত্তা নিয়ে বরাবরই বেশ সিরিয়াস। বাহ, দারুণ তো। আচ্ছা, যাদের বয়স 18 বা তার বেশি, তাদের লাইসেন্স পাওয়ার নিয়মটা কেমন? 18 বা তার বেশি বয়সীদের জন্য প্রক্রিয়াটা একটু অন্যরকম। প্রথমে নিতে হয় টেম্পোরারি ইনস্ট্রাকশন পারমিট, টিআইপি। এটা পাওয়ার পর একজন লাইসেন্সপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক চালক, যার বয়স অন্তত 21, তার তত্ত্বাবধানে কমপক্ষে 30 দিন প্র্যাকটিস করতে হয়। 30 দিন? আচ্ছা। হ্যাঁ। তারপর দিতে হয় ড্রাইভিং স্কিল টেস্ট, যেখানে রাস্তায় চালানো, পার্কিং এইসব দেখা হয়। ওটা পাশ করলেই লাইসেন্স। লাইসেন্স বা আইডি কার্ডের জন্য তো কিছু কাগজপত্র লাগে নিশ্চয়ই? অবশ্যই লাগে। যেমন ধরুন, সোশ্যাল সিকিউরিটি নম্বরের প্রমাণ। যদি না থাকে তাহলে কেন নেই তার প্রমাণপত্র। তারপর আপনার আইনি উপস্থিতির প্রমাণ, নাগরিকত্ব বা বৈধভাবে থাকার প্রমাণ। পরিচয়ের প্রমাণ, যেমন ধরুন পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট। আর আপনি যে মিশিগানে থাকেন তার প্রমাণ, যেমন বাড়ির বিল বা ভাড়ার চুক্তিপত্র। এগুলো তো পরিচয় আর ঠিকানা যাচাইয়ের জন্য দরকার। ঠিক। সরকারের কাছে এগুলো আপনার পরিচয় আর রাজ্যে আপনার বৈধ অবস্থান নিশ্চিত করে। আরেকটা জিনিস আজকাল খুব শোনা যাচ্ছে, রিয়েল আইডি। এটা আসলে কি, কেনই বা দরকার? রিয়েল আইডিটা হলো ফেডারেল সরকারের একটা স্ট্যান্ডার্ড। ভবিষ্যতে প্লেনে চড়তে হলে দেশের ভেতরেই, বা ধরুন কোনো ফেডারেল বিল্ডিং বা মিলিটারি বেসে ঢুকতে হলে আপনার লাইসেন্স বা আইডি কার্ডটা রিয়েল আইডি কমপ্লায়েন্ট হতে হবে।
ও আচ্ছা। মিশিগানে এটা চেনার উপায় হল কার্ডের ওপরে ডান দিকে একটা সোনালি গোল বৃত্তের মধ্যে স্টার চিহ্ন থাকে। আচ্ছা, স্টার চিহ্ন। হ্যাঁ, যাদের এনহ্যান্সড লাইসেন্স বা আইডি আছে সেগুলো এটা সাপোর্ট করে। তবে সবার জন্য কিন্তু এটা বাধ্যতামূলক নয়। যাদের এ ধরনের আইডির প্রয়োজন নেই তারা সাধারণ লাইসেন্সই ব্যবহার করতে পারেন। বেশ, লাইসেন্স তো নয় পাওয়া গেল, কিন্তু এটা ঠিকঠাক রাখাও তো একটা ব্যাপার। শুনেছি মিশিগানে ড্রাইভিং রেকর্ডে পয়েন্ট যোগ হয়। এই পয়েন্ট সিস্টেমটা ঠিক কিভাবে চলে? হ্যাঁ, লাইসেন্স পেলেই তো দায়িত্ব শেষ না, বরং শুরু। এই পয়েন্ট সিস্টেমটা চালকদের একটু সতর্ক রাখার জন্য। যখনই কোনো ট্রাফিক আইন ভাঙা হয় আর দোষী সাব্যস্ত হন, তখনই আপনার ড্রাইভিং রেকর্ডে কিছু পয়েন্ট যোগ হয়ে যায়। এই পয়েন্টগুলো সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে 2 বছর পর্যন্ত আপনার রেকর্ডে অ্যাক্টিভ থাকে। কী রকম ভুলের জন্য কত পয়েন্ট লাগে, এর কিছু উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। ভুলের গুরুত্ব অনুযায়ী পয়েন্টের সংখ্যা ঠিক হয়। যেমন ধরুন, মাতাল অবস্থায় গাড়ি চালানো মানে OWI বা খুব বেপরোয়াভাবে চালানো, এগুলোর জন্য লাগে 6 পয়েন্ট। 6 পয়েন্ট? বেশ অনেকটা। হ্যাঁ, এগুলো গুরুতর অপরাধ। আবার ধরুন, স্পিড লিমিটের চেয়ে 16 মাইল বা তার বেশি গতিতে চালালে 4 পয়েন্ট, আর যদি 6 থেকে 10 মাইল বেশি গতিতে চালান তাহলে 2 পয়েন্ট। ছোটখাটো ভুল মনে হলেও এই পয়েন্ট জমতে জমতে কিন্তু বিপদ হতে পারে। তার মানে ছোট ভুলও হালকাভাবে নেওয়া উচিত না। একদমই না। এগুলো রেকর্ডে থেকে যায় আর জমতে জমতে বড় শাস্তির কারণ হতে পারে। তাই শুরু থেকেই সব নিয়ম মেনে চলা ভালো। যদি কারো অনেক পয়েন্ট জমা হয়ে যায়, ধরুন 12 বা তার বেশি, তখন কি হয়? যদি 2 বছরের মধ্যে 12 বা তার বেশি পয়েন্ট জমে যায়, তাহলে সেক্রেটারি অফ স্টেট অফিস থেকে তাকে পুনর্মূল্যায়ন বা রি-এক্সামিনেশনের জন্য ডাকা হতে পারে। সেখানে তার ড্রাইভিং অভ্যাস, আইনকানুন কতটা জানে, এমনকি শারীরিক সক্ষমতাও আবার পরীক্ষা করা হয়। ও আচ্ছা। আর তার ফলাফলের ওপর নির্ভর করে লাইসেন্সে কোনো বিধিনিষেধ আসতে পারে, কিছুদিনের জন্য সাসপেন্ড হতে পারে বা এমনকি বাতিলও হয়ে যেতে পারে। অ্যালকোহল বা ড্রাগসের প্রভাবে গাড়ি চালানো যে সাংঘাতিক, তা তো আমরা জানি। এর শাস্তি নিশ্চয়ই আরও কঠিন। নিঃসন্দেহে অ্যালকোহল বা ড্রাগসের প্রভাবে গাড়ি চালালে শুধু যে 6 পয়েন্ট যোগ হয় তাই নয়, এর সাথে মোটা জরিমানা, লাইসেন্স সাসপেনশন বা বাতিল হওয়া, এমনকি জেলেও যেতে হতে পারে। এটা তো নিজের আর রাস্তার বাকি সবার জীবনকে ভয়ানক ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। ঠিক। 2018 সালের মিশিগান স্টেট পুলিশের ডেটা দেখলে বোঝা যায় এই অ্যালকোহল বা ড্রাগস আর সেলফোনের ব্যবহার কত দুর্ঘটনার কারণ। আর একটা জরুরি বিষয় হল, মিশিগানে শুধু গাড়ি চালানোর সময়ে নয়, অন্য কোনো কারণেও যদি কেউ ড্রাগ সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়, তাহলেও কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই নাকি? গাড়ি না চালালেও? হ্যাঁ। পয়েন্ট সিস্টেম থেকে তো বোঝাই যাচ্ছে নিয়ম ভাঙলে কি হতে পারে। চলুন এবার সেই নিয়মগুলোর কয়েকটা দেখি যা রোজ রাস্তায় লাগে। যেমন এই ডিস্ট্র্যাক্টেড ড্রাইভিং বা অমনোযোগী হয়ে চালানো। মোবাইল ফোন তো আজকাল একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদম। গাড়ি চালানোর সময় হাতে ফোন ধরে কথা বলা বা টেক্সট করা, ইমেল দেখা বা লেখা, এগুলো মিশিগানে অবৈধ। প্রথমবার ধরা পড়লে $100, পরের বারগুলোতে $200 পর্যন্ত জরিমানা হতে পারে। আর আগেই তো বললাম, ক্যালসিজ ল অনুযায়ী টিনএজ চালকদের জন্য নিয়মটা আরও কড়া। কিন্তু দেখুন, শুধু ফোনই নয়, ধরুন আপনি খেতে খেতে চালাচ্ছেন বা সেজেগুজে নিচ্ছেন, ম্যাপ দেখছেন বা পাশের যাত্রীর সাথে গল্পে মেতে গেছেন, এমন যে কোনো কিছুই যা আপনার মন রাস্তা থেকে সরিয়ে নেয়, সেটাই ডিস্ট্র্যাক্টেড ড্রাইভিং। আর সেটা বিপজ্জনক। ঠিক। ফোকাসটা তো রাস্তাতেই থাকা উচিত সব সময়। আচ্ছা, এরপর আসি সিট বেল্টের কথায়। মিশিগানে একটা স্লোগান খুব চলে, ক্লিক ইট অর টিকেট। এর মানেটা কি, আর বাচ্চাদের জন্য বা কী নিয়ম? ক্লিকেট ও টিকেটের মানে খুব সোজা। সিট বেল্ট বাঁধুন, না হলে টিকেট বা ফাইন হবে। আইন অনুযায়ী গাড়ির সামনের সিটে চালক আর সব যাত্রী, আর পেছনের সিটের 16 বছরের কম বয়সী সবাইকে সিটবেল্ট পরতেই হবে। আর ছোট বাচ্চাদের? হ্যাঁ, 8 বছরের কম বয়সী বা যাদের উচ্চতা 4 ফুট 9 ইঞ্চির কম, তাদের জন্য বয়স, ওজন আর উচ্চতা অনুযায়ী সঠিক চাইল্ড সেফটি সিট বা বুস্টার সিট ব্যবহার করাটা বাধ্যতামূলক। এগুলো কিন্তু শুধু নিয়ম নয়, এগুলো জীবন বাঁচায়। NHTSA এর কথাই ধরুন, তারা বলছে সিট বেল্ট প্রতি বছর হাজার হাজার জীবন রক্ষা করে। গতির ব্যাপারটা নিয়েও অনেকের প্রশ্ন থাকে। রাস্তায় তো নানা রকম স্পিড লিমিট লেখা থাকে, কিন্তু মিশিগানের বেসিক স্পিড লটা আসলে কি?
বেসিক স্পিড ল বলছে যে আপনাকে সবসময় এমন গতিতে গাড়ি চালাতে হবে যা পারিপার্শ্বিক অবস্থার জন্য সতর্ক ও বিচক্ষণ, কেয়ারফুল অ্যান্ড প্রুডেন্ট। মানে রাস্তায় হয়তো ৭০ মাইল স্পিড লিমিট লেখা আছে, কিন্তু যদি খুব বৃষ্টি হয় বা বরফ পড়ে বা রাস্তায় ভিড় থাকে, তখন আপনাকে তার চেয়েও কম গতিতে চালাতে হবে। ও আচ্ছা, মানে পোস্টেড স্পিডটাই শেষ কথা নয়। একদমই না। মূল কথা হল পরিস্থিতি বুঝে নিরাপদ গতি বজায় রাখা। যেমন আবাসিক এলাকায় সাধারণত ২৫ মাইল ঘণ্টা, ফ্রিওয়েতে হয়তো সর্বোচ্চ ৭০, কিন্তু প্রয়োজনে তার চেয়েও ধীরে চালাতে হবে। কনস্ট্রাকশন জোন বা যেখানে রাস্তার কাজ চলে সেখানে তো আরও বেশি সাবধান থাকতে হয়, তাই না? অবশ্যই। কনস্ট্রাকশন জোনের কাছে এলে কমলা রঙের সাইন দেখতে পাবেন। ওগুলো দেখলেই সতর্ক হতে হবে। ওই এলাকাগুলোতে সাধারণত স্পিড লিমিট কমিয়ে দেওয়া হয়, প্রায়শই ৪৫ মাইল ঘণ্টা থাকে। যদি লেখা থাকে আর ওখানে নিয়ম ভাঙলে ফাইন কিন্তু ডাবল হতে পারে। ডাবল ফাইন? হ্যাঁ, কারণ ওখানে কর্মীরা রাস্তার খুব কাছে কাজ করেন, আর রাস্তার অবস্থাও অপ্রত্যাশিত হতে পারে। আর একটা জিনিস, মিশিগানের রাজ্য বা স্থানীয় রক্ষণাবেক্ষণের গাড়িগুলোতে সবুজ ফ্ল্যাশিং লাইট থাকতে পারে। ওই আলো দেখলে বুঝতে হবে সামনে কাজ চলছে, গতি কমিয়ে সাবধানে যেতে হবে। জরুরি গাড়ি যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড আর স্কুল বাস, এদের ক্ষেত্রে নিয়মটা কি? এটা খুব জরুরি। হ্যাঁ, খুবই জরুরি। যদি দেখেন কোনো জরুরি গাড়ির সাইরেন বাজিয়ে আর লাল বা নীল আলো জ্বেলে আসছে আপনার দিকে বা পিছন থেকে, তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে রাস্তার ডান দিকে সরে গিয়ে গাড়ি থামাতে হবে। থেমে যেতে হবে। হ্যাঁ, যতক্ষণ না গাড়িটা চলে যায়। আর যদি আপনি কোনো চৌরাস্তায় থাকেন, তাহলে আগে সেটা পার হয়ে তারপর থামতে হবে। আর স্কুল বাস যদি তার উপরের লাল বাতিগুলো জ্বেলে থামে, মানে ছাত্রছাত্রী ওঠানামা করানোর জন্য, তাহলে দুই দিকের গাড়িকেই বাস থেকে অন্তত ২০ ফুট দূরে থামতে হবে। দুই দিকের গাড়িকেই? হ্যাঁ, শুধু একটাই ব্যতিক্রম আছে। যদি রাস্তাটা মাঝখানে কোনো ফিজিক্যাল ব্যারিয়ার বা মিডিয়ান দিয়ে ভাগ করা থাকে, তাহলে শুধু বাসের দিকের লেন থামবে, উল্টো দিকের লেন না থেমেই যেতে পারে। পথের অধিকার বা রাইট অফ ওয়ে নিয়েও তো কনফিউশন হয়, কখন কাকে আগে যেতে দিতে হবে। রাইট অফ ওয়ে নিয়ে ধারণা পরিষ্কার থাকাটা খুব দরকার, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। সাধারণ নিয়ম হল বাম দিকে মোড় নেওয়ার সময় উল্টো দিক থেকে সোজা যে গাড়ি আসছে তাকে আগে যেতে দিতে হবে। আচ্ছা। ফোরওয়ে স্টপে যে গাড়ি আগে এসে লাইনে থামবে সে আগে যাবে। যদি দুটো গাড়ি একসাথে আসে, তাহলে আপনার ডান দিকের গাড়িটা আগে যাবে। পথচারীদের, বিশেষ করে ক্রসিংয়ে বা যখন তারা রাস্তা পার হচ্ছেন, তাদের সবসময় আগে যেতে দিতে হবে। পথচারী সবার আগে? হ্যাঁ, আর রাউন্ডঅ্যাবাউটে ঢোকার আগে আপনার বাম দিক থেকে যে গাড়ি আসছে তাকে আগে যেতে দিতে হবে। আসলে রাইট অফ ওয়ে মানে হলো কখন আপনাকে থামতে হবে বা অন্যকে পথ ছাড়তে হবে সেটা জানা। ওভারটেক করার ব্যাপারেও তো কিছু নিয়ম আছে, মানে কখন করা যাবে না। হ্যাঁ, কিছু জায়গায় বা পরিস্থিতিতে ওভারটেক করা বিপজ্জনক আর নিষিদ্ধ। যেমন আপনার লেনের পাশে যদি সলিড হলুদ লাইন থাকে, মানে একটা টানা হলুদ দাগ, তার মানে আপনার লেন থেকে ওভারটেক করা যাবে না। পাহাড়ি রাস্তায় বা বাঁকের মুখে, যেখানে ১০০ ফুটের বেশি দূরে পরিষ্কার দেখা যায় না, সেখানে ওভারটেক করা উচিত নয়। ঠিক। কোনো ইন্টারসেকশন, রেল ক্রসিং বা টানেলের কাছাকাছিও ওভারটেক করা মানা। সবসময় দেখে নিতে হবে যে সামনে যথেষ্ট ফাঁকা জায়গা আছে কিনা আর উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে না। আর এই রাউন্ড অ্যাবাউট ব্যবহার করার ঠিক নিয়মটা কি? এটা নিয়ে অনেকেই একটু কনফিউজড থাকে। রাউন্ডঅ্যাবাউটগুলো আসলে ট্রাফিক জ্যাম কমানোর জন্য বেশ কাজের। নিয়মগুলো হলো ঢোকার আগে স্পিড কমান, আর বাম দিক থেকে যে গাড়িগুলো আসছে তাদের জন্য অপেক্ষা করুন, মানে তাদের আগে যেতে দিন। আচ্ছা, বাম দিকের গাড়ি আগে যাবে? হ্যাঁ, একবার ভেতরে ঢুকে গেলে চেষ্টা করবেন লেন বদল না করতে, যদি না খুব দরকার হয়। কোন রাস্তা দিয়ে বেরোবেন সেটা মাথায় রেখে ঠিক লেনে ঢুকতে হবে। আর বেরোনোর সময় অবশ্যই ডান দিকে টার্ন সিগন্যাল দেবেন, যাতে পেছনের গাড়ি বুঝতে পারে। ভেতরে থাকাকালীন থামবেন না, যদি না একান্তই জরুরি অবস্থা হয়। এবার একটু রাস্তা শেয়ার করার কথা বলি। রাস্তায় তো শুধু আমরা প্রাইভেট কার চালাই না, বড় ট্রাক, বাস, বাইসাইকেল, পথচারী কতজন থাকে? প্রথমে আসি বড় গাড়ি মানে ট্রাক বা বাসের কথায়। এদের আশেপাশে চালালোটা একটু ভয়েরই ব্যাপার, তাই না? ভয়ে পেয়ে বরং এদের কিছু সীমাবদ্ধতা বোঝা দরকার। ট্রাক বা বাস তো অনেক বড়,
তাই এদের থামতে অনেক বেশি জায়গা লাগে। ধরুন ৫৫ মাইল ঘন্টা গতিতে একটা সেমি ট্রাক চলছে, তার থামতে প্রায় ৪০০ ফুট জায়গা লাগতে পারে। মানে একটা ফুটবল মাঠের চেয়েও বেশি লম্বা জায়গা। ৪০০ ফুট অনেক তো। হ্যাঁ, আর এদের নো জোন বা ব্লাইন্ড স্পটও অনেক বড় হয়। মানে সামনে, পিছনে আর দুই পাশে এমন কিছু জায়গা থাকে যেখান থেকে ড্রাইভার ছোট গাড়ি দেখতেই পায় না। ও, তাই ট্রাকের খুব গায়ে ঘেঁষে বা এই ব্লাইন্ড স্পটগুলোতে বেশিক্ষণ থাকা উচিত নয়। ওভারটেক করার সময়ও তাড়াতাড়ি করতে হবে, আর ট্রাকের সামনে যথেষ্ট জায়গা রেখে তবে নিজের লেনে ফেরা উচিত। রাস্তায় মাঝে মাঝে খুব ধীরে চলা গাড়িও দেখি, যেমন ধরুন চাষের ট্র্যাক্টর। এদের পিছনে পড়লে কি করা উচিত? এই ধীরগতির গাড়িগুলো, যাদের গতি সাধারণত ২৫ মাইল ঘন্টার কম, তাদের পেছনে একটা কমলা রঙের ত্রিভুজ চিহ্ন লাগানো থাকে, SMV সাইন বলে। এগুলো দেখলে একটু ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে রিস্কি ওভারটেক করা ঠিক না। সাধারণত সুযোগ পেলে ওনারাই পাশে সরে গিয়ে রাস্তা করে দেন। গ্রামের দিকে এগুলো বেশি দেখা যায়। পথচারী আর বাইসাইকেল চালকদের ব্যাপারে কি খেয়াল রাখা দরকার? এরা তো সবচেয়ে বেশি বিপদের ঝুঁকিতে থাকে। একদম ঠিক। পথচারীদের সবসময় আগে যেতে দিতে হবে, বিশেষ করে ক্রসিং বা মোড়ে। গাড়ি চালানোর সময় তাদের দিকে খুব খেয়াল রাখতে হবে। আর বাইসাইকেল চালকদের পাশ দিয়ে যাওয়ার সময় মিশিগানের আইন অনুযায়ী কমপক্ষে ৩ ফুট দূরত্ব রাখতে হবে। ৩ ফুট? যদি নিরাপদে ৩ ফুট দূরত্ব রাখা না যায়, তাহলে গতি কমিয়ে অপেক্ষা করতে হবে। মোটরসাইকেল বা স্কুটারগুলো আবার ছোট বলে ওদের গতি বা দূরত্ব অনেক সময় ঠিক বোঝা যায় না। তাই এদের আশেপাশে থাকার সময় একটু বাড়তি মনোযোগ আর সতর্কতা লাগে। আসলে রাস্তাটা তো সবার, তাই না? ঠিক। এবার কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে কথা বলি, যেমন অ্যাগ্রেসিভ ড্রাইভিং। এটা তো প্রায় চোখে পড়ে। অ্যাগ্রেসিভ ড্রাইভিং মানে হলো ইচ্ছে করে অনিরাপদভাবে গাড়ি চালানো। যেমন ধরুন খুব স্পিডে চালানো, বারবার লেন বদলানো, টেল গেটিং করা মানে একদম পেছনে লেগে থাকা, অন্যদের পথ আটকে দেওয়া, খামোখা হর্ন বাজানো বা খারাপ ইশারা করা। এই আচরণগুলো শুধু বেআইনি নয়, সাংঘাতিক বিপজ্জনকও। নিজে যেমন এগুলো করা যাবে না, তেমনি রাস্তায় অন্য কেউ এমন করলে মাথা ঠান্ডা রাখতে হবে, তাদের সাথে পাল্লা দিতে যাওয়া যাবে না। ঠিক, নিজেকে শান্ত রাখা দরকার। হ্যাঁ, প্রয়োজনে তাদের আগে যেতে দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। মিশিগানের আবহাওয়া তো যখন তখন বদলে যায়। বৃষ্টি, বরফ, কুয়াশা এইসবের মধ্যে নিরাপদে চালানোর জন্য কিছু টিপস দেবেন? খারাপ আবহাওয়ায় প্রথম কাজ হলো স্পিড কমানো। এটা মাস্ট। সাধারণ অবস্থার চেয়ে কয়েক গুণ বেশি ফলোয়িং ডিস্টেন্স বা দূরত্ব রাখতে হবে পেছনের গাড়ি থেকে, কারণ ব্রেক করতে বেশি সময় লাগবে। বেশি দূরত্ব। হ্যাঁ, ব্রেক করার সময় বা মোড় ঘোরার সময় খুব সাবধানে ধীরে ধীরে করতে হবে। ভেজা রাস্তায় অ্যাকোয়াপ্লেনিং বা হাইড্রোপ্লেনিং হতে পারে, মানে টায়ার যখন পানির ওপর দিয়ে পিছলে যায়। ওটা খুব ভয়ের। হ্যাঁ, তেমন হলে ঘাবড়াবেন না। অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে নেবেন আর স্টিয়ারিং হুইল সোজা ধরে রাখবেন। রেস্কো ব্রেক বা মোড় ঘোরানোর চেষ্টা করবেন না। আর বরফ বা তুষার পড়া রাস্তায় যদি গাড়ি স্কিড করে, তাহলে স্টিয়ারিং হুইলটা সেদিকেই ঘোরাতে হবে যেদিকে আপনি গাড়িটাকে নিয়ে যেতে চান, মানে স্টিয়ার ইনটু দ্য স্কিড। আর ব্রেক বা অ্যাক্সেলারেটর খুব মোলায়েমভাবে ব্যবহার করতে হবে। আর মিশিগানের একটা কমন সমস্যা তো হলো হরিণ। রাস্তায় হঠাৎ হরিণ চলে এলে কি করা উচিত? হ্যাঁ, এটা মিশিগানে খুবই কমন। বছরে প্রায় ৬০,০০০ গাড়ির সাথে হরিণের ধাক্কা লাগে, বিশেষ করে শরৎকালে আর ভোরবেলা বা সন্ধ্যার পর। ৬০,০০০? হ্যাঁ, তাই হরিণ ক্রসিংয়ের সাইন দেখলে বা জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গতি কমিয়ে সতর্ক থাকতে হবে। যদি রাস্তায় হরিণ দেখেন, প্রথম কাজ হলো গতি কমানো আর সম্ভব হলে নিরাপদে ব্রেক করা। রেস্কো স্টিয়ারিং ঘুরিয়ে পাশ কাটানোর চেষ্টা না করাই ভালো, কারণ হরিণ কখন কোন দিকে যাবে বোঝা মুশকিল, আর আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন বা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে। তার মানে ব্রেক করাই ভালো। হ্যাঁ, যদি সংঘর্ষ এড়ানো না যায়, তাহলে ব্রেক কষে স্টিয়ারিং শক্ত করে ধরে সোজা থাকার চেষ্টা করুন। সবশেষে যদি পুলিশ গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেয়, তখন একজন চালকের কি করা উচিত? পুলিশ যদি পুলওভার করার নির্দেশ দেয়, তাহলে প্রথম কথা হলো শান্ত থাকতে হবে। সিগন্যাল পেলেই যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে রাস্তার ডান দিকে গাড়ি পার্ক করতে হবে। ইঞ্জিন বন্ধ করে দিন, গাড়ির ভেতরেই বসে থাকুন যদি না অফিসার বাইরে আসতে বলেন। আচ্ছা। হাত দুটো স্টিয়ারিং হুইলের উপর রাখুন, যাতে অফিসারের দেখতে সুবিধা হয়।
অফিসার যা নির্দেশ দেবেন মন দিয়ে শুনুন আর শান্তভাবে পালন করুন। তিনি লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স দেখতে চাইলে তবেই বের করুন। অযথা তর্ক করবেন না বা উত্তেজিত হবেন না। মনে রাখতে হবে, সহযোগিতা করাটাই নিজের এবং অফিসারের নিরাপত্তার জন্য সবচেয়ে ভালো। তাহলে মিশিগান ড্রাইভার্স ম্যানুয়ালের এই আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝলাম, নিরাপদে গাড়ি চালানো মানে শুধু কিছু নিয়ম জানা নয়, এটা একটা সার্বক্ষণিক দায়িত্ব। এর জন্য দরকার সতর্কতা, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর রাস্তার অন্য সবার প্রতি একটা সম্মান আর সহানুভূতির মনোভাব। একদম। যে সুবিধাটা আমরা ড্রাইভিং থেকে পাই, তার সাথে যে দায়িত্বগুলো আসে, সেগুলো আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। ঠিক তাই। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। আমরা তো দেখলাম ম্যানুয়ালে কত নিয়ম, কত ঝুঁকির কথা বলা আছে। এই ধরুন ডিস্ট্র্যাক্টেড ড্রাইভিং, মদ্যপান, আবহাওয়া, হরিণের ধাক্কা। কিন্তু তারপরেও আমরা দেখছি, বিশেষ করে সেলফোনের কারণে দুর্ঘটনা কিন্তু কমছে না, বরং কিছু ক্ষেত্রে বাড়ছে। এটা ঠিক। ধরুন গাড়ির প্রযুক্তি যতই ভালো হোক, মানে অটোমেটিক ব্রেকিং বা লেন অ্যাসিস্ট যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত কি চালকের মনোযোগ, তার সিদ্ধান্ত আর তার আচরণটাই নিরাপত্তার আসল চাবিকাঠি? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। নিজেদের চালনার অভ্যাসগুলো নিয়ে আরেকবার ভাবা দরকার।